যতটুকু শিখতে পারো, এবং এমন কোশ্চেন করবো না যে তোমার যে সেটা শিটে নাই বা স্লাইডে পড়াইছি। আমার আমি তোমাদের শত্রু না, যে তোমাকে আমি ঠেকাইতে পারলে আমার ক্রেডিট, তোমাকে মার্ক কম দিতে পারলে আমার ক্রেডিট। ব্যাপারটা কিন্তু এরকম না। তোমার সাথে আমার কি শত্রুতা সম্পর্ক তোমাদের সাথে, এরকম মনে হয়? না স্যার, কিন্তু শীট গুলা একটু দেরিতে দেওয়া হয়েছে, তো এই জন্য আমাদের অনেক সেটা পড়া হয়েছে। আসলে এটা বলবো তোমাদের ব্যর্থতা। যেমন বকুল স্যার তোমাদের কোনো পরীক্ষা নেয়নি, কুইজ অ্যাসাইনমেন্ট নেয়নি, তো সেটা আমি জানি না। স্যার, স্যারকে আমরা বলছিলাম। আর সেটা স্যারকে বলছো, স্যারের বিষয়, স্যার নেয়নি। বাট আমাকেও তো বলনি স্যার আপনি নেন নাই বা স্যার নেন নাই, কবে নিবেন? ঠিক আছে না? এটা তো তোমাদের তোমাদের তো কিছু দায়িত্ব আছে। আমাদের তো মানে অনেক কাজই করতে হয়, তোমাদের পড়াইতে হয়, অনেক কিছু আছে। তোমাদের দেশে কিছু পড়তে হয়, তোমাদের এখন পড়াশোনার বয়স, সুতরাং তোমাদের এই বিষয়ে সেন্সিটিভ হওয়া বেশি জরুরি। এ নিয়ে যেটা পড়াচ্ছিলাম, ক্লেডোগ্রামটা কি মনে আছে? ক্লেডোগ্রাম। আচ্ছা, আগে শুধু একজন বলো যে অ্যাডাপটিভ রেডিয়েশনটা কি, ডেফিনিশনটা বলো একজন প্লিজ, তাড়াতাড়ি। খাতা কলম বই কথা শুরু হয়েছে নাকি? বলো, বলো তাড়াতাড়ি বলো একজন। In evolutionary biology, adaptive radiation is a process in which organisms diversify rapidly into a multitude of new forms, particularly when a change in the environment makes new resources available and open environmental niches. হ্যাঁ, একটু বাংলায় একটু এক মিনিটে বুঝিয়ে বলো সবার জন্য। কে The বলতেছো? adaptive আমি radiation, বুঝতে পারতেছি না। sir, Mishu. হ্যাঁ, স্যার, বাংলায় বলো। অ্যাডাপটিভ রেডিয়েশনটা হচ্ছে মানে একটা পরিবেশে যখন এমন একটা পরিবর্তন সাধিত হয় যে সেই পরিবর্তনটা আমার জন্য সুইটেবল, তখন একটা প্রাণী ওই পরিবেশে খাপ খাওয়ানোর জন্য নিজেকে অ্যাডাপ্টেড করে তোলে। যেমন বিষয়টা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন হচ্ছে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মানে প্রতিকূল পরিবেশের জন্য নিজেকে চেঞ্জ করা, মানে নিজেকে অ্যাডাপ্টেড করে নেওয়া, মানে আমার সুবিধার জন্য। একটু মনে হয় উল্টো হয়েছে। অনুকূল হবে। অনুকূল পরিবেশ হবে। প্রতিকূল না, প্রতিকূল না, অনুকূল। অনুকূল স্যার। আর হ্যাঁ, অনুকূল পরিবেশ ওটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আর প্রতিকূল পরিবেশের জন্য হচ্ছে ওই যে অন্যটা। আহ, অ্যাডাপ্টেশন। হ্যাঁ স্যার, অ্যাডাপ্টেশন। আচ্ছা, তো মূল মেসেজ হচ্ছে যে যদি কোনো নতুন নতুন পরিবেশ তৈরি হয়, তো সেইখানে নতুন পরিবেশে অনেক কিছু অ্যাভেলেবল থাকে, নিউট্রিয়েন্টস, সেটাকে আমি নিজের জন্য ব্যবহার করার জন্য নিজের মতো করে চেঞ্জ করা। যে নতুন পরিবেশ থেকে নিজের বেঁচে থাকার জন্য যা দরকার সব নিব এবং নিয়ে বেঁচে থাকবো। নতুন পরিবেশে খাপ খাওয়ানোর জন্য যে অ্যাডাপ্টেশন, সেটা অ্যাডাপটিভ রেডিয়েশন, নিজের সুবিধার জন্য। আচ্ছা, তো এখানে তুমি আইডেন্টিফাই কিভাবে করবা এটা যে অ্যাডাপটিভ রেডিয়েশন হচ্ছে না অ্যাডাপ্টেশন হচ্ছে? তুমি আইডেন্টিফিকেশনটা কিভাবে হবে সেটা বলছে। 4 features can be used to identify an adaptive variation. চারটা ভাবে তুমি বুঝতে পারবা। একটা হচ্ছে a common ancestry of component species। আমি হেডিংটা হাইলাইট করে দিছি, কারণ বেশি পড়ানোর সুযোগ নাই, সময় কম। a common ancestry মানে মূল কথা হচ্ছে একটা কমন অ্যানসেস্টর থাকবে। যেমন আমার বলছে স্পেসিফিক্যালি এ রিসেন্ট অ্যানসেস্ট্রি, দ্যাট মিনস একই পিতা মাতার সন্তানাদি হইতে হবে। যেমন ম্যাক্রোবাকিয়াম রোজেনবার্গি একটা একটা স্পিসিসের ফ্যাকান্টিটি কত বলো? ফ্যাকান্টিটি, ও সরি, তোমাদের তো পড়ায় নাই, আমি তো থার্ড ইয়ার মনে করতেছি। ম্যাক্রোবাকিয়াম রোজেনবার্গের একটা ফ্যাকান্টিটি হচ্ছে তোমার 2 থেকে 3 লাখ, মানে একটা স্পিসিস
সে 2 থেকে 3 লাখ বাচ্চা দেয়। তো এই 2 থেকে 3 লাখ বাচ্চা মানে 1% বাঁচে বিভিন্ন পরিবেশে খাপ খাওয়ানোর ফলে। অনেকে খাপ খাওয়াতে পারে না। এই যে 1% বেঁচে থাকে, এই 1% যদি নতুন কোনো পরিবেশে আসে, যেমন নতুন নতুন লেক তৈরি করলে বা পুকুর তৈরি করলে, তো ওইখানে দেখবো যে কিছু কিছু চিংড়ি পাওয়া যায়। এখন এই চিংড়িগুলো যে পাওয়া গেল, সেটার কমন অ্যানসেস্ট্রি একটা হইতে হবে, মানে একটা সিঙ্গেল পিতামাতা থেকে আসতে হবে। অ্যানসেস্ট্রি যখন আমরা খুঁজবো ল্যাবে নিয়ে যে এটা কোথা থেকে আসছে, তখন এই অ্যানসেস্ট্রি এক হইতে হবে। একটু ফোন আসছে। সালাম আলাইকুম স্যার, ক্লাস নিতেছিলাম অনলাইনে। হ্যাঁ স্যার। হ্যাঁ জি স্যার। রাবিশ তো উঠাইতে বলছি, যে আমি বলছি সমান করে দেওয়ার জন্য। হ্যাঁ আমি তো স্যার বলে আসছি যে ওদিন দিয়ে আসছিল, সমান হয় নাই। সমান করে দেওয়ার জন্য ওনারা যেগুলো করে দিতে জানি না। ওই আকবর আলী সাহেবকে তো আমি দেখিয়ে দিছি, কারণ আমি স্যার চলে আসছি অফিসে, আমি তো যাই নাই। হ্যাঁ, তো পানি ওখানে মাটি ফেলতে হবে, কি যে করতেছে। অদ্ভুত তো। তা ঠিক আছে, আমি ক্লাসটা নিয়ে চলে আসছি স্যার। হ্যাঁ চলেন। ওগুলো কিচ্ছু বুঝবে না। হ্যালো, শুনতেছ? জি স্যার। খুবই সরি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এটা কমন অ্যানসেস্ট্রি থাকবে, মানে একই পিতামাতা থেকে আমি নতুন নতুন পরিবেশে যে স্পিসিসটা আসলো, মানে খাপ খাওয়ানোর জন্য, অ্যাডাপ্টিভিটেশন হওয়ার জন্য, সেগুলো সবগুলো সবগুলো একটা কমন অ্যানসেস্ট্রি থাকবে, মানে একই পিতামাতা থেকে আসবে। তখন তুমি বুঝবা। আরেকটা হচ্ছে, মানে এই কথাটাকে বুঝতে পারছো? যেমন যেমন আহ, ইলিশ মাছ যখন মাইগ্রেট করে, তখন তার অ্যাডাপ্টেশন দরকার হয়, ওটা হচ্ছে অ্যাডাপ্টেশন। ইলিশ মাছের অ্যানসেস্ট্রি মানে একটা এখান থেকে হইতে পারে, আরেকটা অন্য জায়গায় হইতে পারে, সেটা অসুবিধা নেই। না, একই পিতা মাতা নাও হতে পারে, দাদা দাদি থেকে হইতে পারে, কোনো অসুবিধা নেই, এটা অ্যাডাপ্টেশন। বাট যখন আমি অ্যাডাপটিভ রেডিয়েশন বলবো, তখন এটা কমন অ্যানসেস্ট্রি মিনস সিঙ্গেল প্যারেন্টস থেকে আসবে। যে যে স্পিসিস গুলো অ্যাডাপটিভ রেডিয়েশন করতেছে বা হচ্ছে, তাদের সিঙ্গেল অ্যানসেস্ট্রি থাকবে। আমি কি বুঝতে পারছি? রেসপন্স করতে হবে। স্যার বুঝি নাই, আরেকবার বলেন। আমি বলতেছি যে, মনে করো এই যে তোমার ইলিশ মাছ যখন মাইগ্রেশন করে সল্ট ওয়াটার থেকে আসে, বা শীতকালে যখন এই যে পাখির কথা বলি, শীতকালে দেখবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রচুর পাখি আসে এই মাইগ্রেশন করার জন্য, শুনছো অবশ্যই। তো এই মাইগ্রেটরি বার্ড, মাইগ্রেটরি ফিশ, এই তারা মাইগ্রেট করে কেন? মাইগ্রেশন কেন হয়? স্যার প্রতিকূল অনুকূল হ্যাঁ, প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য অনুকূল অনুকূল পরিবেশে যায়। পরিবেশে যাওয়ার তো জন্য। এখন এই যে স্পিসিস গুলো যাচ্ছে, পাখি বলা মাছ বলা যেটাই বলো, সেটা যে কোনো প্যারেন্টস থেকে হইতে পারে। আইদার মানে রিসেন্ট হিস্ট্রি আমার সরাসরি পিতামাতা থেকে যে স্পিসিস গুলো হয়েছে সেটা আসতে পারে, বা এই পিতামাতার আগের পিতামাতা দাদা দাদি থেকে যেটা হয়েছে সেগুলো হতে পারে। মানে এটার কোনো অ্যানসেস্ট্রি নাই, যে কেউ যে কোনো ভাবে মাইগ্রেশন বা করতে পারে, যেটা হবে তখন অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনে যে কেউ করতে পারে, কিন্তু অ্যাডাপটিভ ভেরিয়েশনে একটা সিঙ্গেল অ্যানসেস্ট্রি থাকবে। নতুন পুকুরে যে চিংড়িটা আসছে, যে সকল চিংড়ি আসছে সবগুলোই একটা পিতামাতা থেকে তো জন্ম নেওয়া। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এরপর হচ্ছে ফেনোটাইপ। এই ফেনোটাইপ এনভায়রনমেন্ট কোরিলেশন। ফেনোটাইপ মানে কি? ফেনোটাইপ জিনোটাইপ বুঝো? ফেনোটাইপ আর জিনোটাইপ হচ্ছে জিন, জিনোটাইপ জিন থেকে জি, বুঝি। জিনোটাইপ।
মানে ওই যে ডিএনএ আরএনএ যখন তুমি, ফিজিক্যাল চেঞ্জ যেটা আর ফিনোটাইপ। ফেনোটাইপ হচ্ছে বাহ্যিকভাবে যেটা দেখা যায়। স্যার আর জেনোটাইপ জেনেটিক্যালি যে হ্যাঁ, চেঞ্জ। তো এই ফেনোটাইপ এনভায়রনমেন্ট কোরিলেশন মানে যে পরিবেশে থাকবে সেই পরিবেশের সাথে মানে তার বৈশিষ্ট্যের মিল আছে কিনা। A significant association between environment and the morphological and physiological traits used to exploit those environment. এখন পুকুরে অবশ্যই তোমার ইলিশ মাছ আসবে না কোনোভাবেই, তাই তো? লেকের ভিতরে কখনো ইলিশ মাছ আসবে না, বা আমাদের পুকুরে কখনো ওই গলদা চিংড়ি আসবে না যেটা ম্যানোটাই থাকে। মানে এখানে বলছে যে ফেনোটাইপ এনভায়রনমেন্ট কোরিলেশন, এনভায়রনমেন্টের সাথে যে এনভায়রনমেন্টে যাবে সেই এনভায়রনমেন্টের সাথে তার একটা কোরিলেশন থাকতে হবে। মানে কি ওই পরিবেশে সে থাকতে পারবে, ফিজিওলজিক্যালি মরফোলজিক্যালি সে অ্যাডাপ্টেড। যেহেতু গলদা চিংড়ি সল্ট ওয়াটারে থাকে, তো সেটা অবশ্যই পুকুরে আসবে না। মানে তার অ্যাডাপ্টিভ রেডিয়েশন পুকুরে কখনোই হবে না বা লেকে কখনোই হবে না। ঠিক আছে, আমি উল্টো বলছি। বাগদা চিংড়ি হচ্ছে সল্ট ওয়াটার আর গলদা হচ্ছে ফ্রেশ ওয়াটার। এটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝছো কিনা? সবাই না। আছে কিনা? সবাই আছে কিনা? জি স্যার আসিফ। আমি বলছি যে আছি। মনে করো এই পুকুরে আমি নতুন পুকুর তৈরি করছি, তো কিছুদিন পর তুমি দেখলে এখানে ছোট ছোট চিংড়ি আরো কিছু কিছু ছোট ছোট মাছ আসছে। তো এখানে ইলিশ মাছ আসার সুযোগ আছে? না স্যার। নাই। ওইটাই আমি বলতেছি যে ফেনোটাইপ এনভায়রনমেন্ট কোরিলেশন, মানে এমন কিছু আসবে না যে যার যার সাথে ওই এনভায়রনমেন্টের মরফোলজিক্যাল ফিজিওলজিক্যাল কোনো মানে মিল নাই। কারণ কি ফিজিওলজিক্যাল মিলটা কি, ইলিশ মাছের সল্ট ওয়াটার দরকার বেঁচে থাকার জন্য। জি স্যার ফ্রেশ এটা ওয়াটার আসবে। হ্যাঁ, সেটা আসবে না। তো সেটাই এখানে বলছে যে অবশ্যই ফেনোটাইপ এনভায়রনমেন্ট কোরিলেশন থাকতে হবে। এরপর হচ্ছে ট্রেড ইউটিলিটি, the performance or fitness advantages of trait values in their corresponding environment. এটা সেম, মানে সে যে নতুন এনভায়রনমেন্টে আসবে সে ওই এনভায়রনমেন্টে ফিট কিনা, ফিটনেস মানে সে যে নতুন পরিবেশ আসলো সেই পরিবেশে সে আদৌ সে নতুন কোনো জিনিস গ্রহণ করতে পারবে কিনা, সে ফিট কিনা এনভায়রনমেন্টালি, তার ফিটনেসটা আছে কিনা। জি স্যার, বুঝতে পারছি। এরপর হচ্ছে র্যাপিড স্পেসিয়েশন। স্পেসিয়েশনটা আমি বলছি আগামী ক্লাসে পড়াবো। স্পেসিয়েশন মানে হচ্ছে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসে কন্টিনিউয়াস চেঞ্জ হওয়া। এটা আমি আগামীকাল পড়াবো। তো র্যাপিড স্পেসিয়েশন হতে হবে প্রেজেন্স অফ ওয়ান অর মোর বাস্ট ইন দ্য ইমার্জেন্স অফ নিউ স্পিসিস অ্যারাউন্ড দ্য টাইম দ্যাট ইকোলজিক্যাল অ্যান্ড ফেনোটাইপিক ডাইভারজেন্স আন্ডারওয়ে। তুমি যখনই মানে ল্যাঙ্গুয়েজ পড়তে যাবা একটু কঠিনই মনে হবে, সিস্টেমেটিক্স কোর্স অনেক কঠিন, কিন্তু সহজ করে যতটুকু সম্ভব দেখাচ্ছি। তো মূল কথা হচ্ছে তোমার র্যাপিড স্পেসিয়েশন হতে হবে। অ্যাডাপ্টেশন আর স্পেসিয়েশন অনেকটা কাছাকাছি। অ্যাডাপ্টেশনে কি হয়, ফিজিওলজিক্যাল মরফোলজিক্যাল চেঞ্জ হয় নতুন পরিবেশে টিকে থাকার জন্য, তাই তো? স্পেসিয়েশনটাও ঠিক ওইরকমই। ওইটা অ্যাডাপ্টেশনের জন্য হয় না, এটা ন্যাচারালি হয়, কিন্তু ঘটনা কি ঘটে, মরফোলজিক্যাল ফিজিক্যাল চেঞ্জ ঘটে। বুঝছো কথা? স্যার, আপনি বললেন যে স্পেসিয়েশনে কন্টিনিউয়াস চেঞ্জ হয়, স্যার কন্টিনিউয়াস চেঞ্জটা কি? আচ্ছা, এটা কালকে আমি ক্লিয়ার করবো, বাট এখন একটু বলতেছি। মনে করো পাহাড়ের পাহাড়ে পাহাড়ে কোনো স্পিসিস আছে, কোনো গাছ আছে। তো হঠাৎ করে কোনো ঘূর্ণিঝড়ের কারণে বা সাইক্লোন বা যাই বলি ভূমিধসের কারণে দুইটা পাহাড়, একটা পাহাড় ছিল দুইটা পাহাড় হয়ে গেল, মাঝখান দিয়ে আবার ধস হওয়ার কারণে মাঝখান দিয়ে পানি, লেক তৈরি হলো। এখন কিছুদিন পরে দেখবা যে এই যে এই দুইটা একটা পাহাড় থেকে দুইটা পাহাড় হলো,
এই যে একই স্পিসিস তারা ছিল, মনে করো আম গাছ বা জাম গাছ যেটাই ছিল ওখানে, বহুদিন পরে দেখবা যে ওইখানে একটা জায়গায় আম গাছ আছে আর একটা জায়গায় আর আম গাছ নেই, অন্য কিছু হয়ে গেছে এনভায়রনমেন্টের চেঞ্জের কারণে। এই যে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসে পরিবর্তন হয়, এটা হচ্ছে স্পেসিয়েশন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস মিন যে এখন 5 মিনিট হইলো 5 মিনিট পরে আবার হবে, এটা কিন্তু এরকম না। কন্টিনিউয়াস মিনস এটা সব সময় হয় এবং অনেক সময়ের ব্যবধানে, যেমন 20 বছর 50 বছর পরে হবে, তুমি 50 বছর পরে পরিবর্তন দেখতে পাবা। আমি যদি টাইম ল্যাপস করে ভিডিওটা তোমাকে দেখাচ্ছিলাম তখন তুমি বুঝতে পারবে, আদারওয়াইজ বোঝার কোনো উপায় নাই। বুঝতে পারছো? জি স্যার। ব্যাপারটা তো হয়ে গেল। তাহলে এই আইডেন্টিফিকেশন তুমি 4 উপায় করতে পারবা। আচ্ছা, কেন হয়? এবার হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন কেন হয়। প্রথম কারণ হচ্ছে ইনোভেশন। ইনোভেশন মানে কি? নতুন কোনো কিছু তৈরি করা, তাই তো? নতুন নতুন কোনো কিছু তৈরি করার জন্য অ্যাডাপটিভ রেডিয়েশন হতে পারে। যেমন the evolution of novel features may permit a clade to diversify by making new areas of morphospace accessible. তুমি যখন ল্যাঙ্গুয়েজ পড়বা তখন অনেক কঠিন মনে হবে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আমি পরে আবার বলতেছি। A classic example is the evolution of foot cusp in the mammalian tooth. This state permit a vast increase in the range of foodstuff which can be fed on. Evolution of this character has thus increased the number of ecological niches available to mammals. এখানে যে কথা বলছে আমি বলছি কারণ কি, কজটা কি, অ্যাডাপটিভ রেডিয়েশনের কারণটা কি? প্রথম কারণ হচ্ছে ইনোভেশন। ইনোভেশন হওয়ার জন্য হয়, যেমন ম্যামালের ক্ষেত্রে একটা দাঁতের কথা বলছে। তোমাকে আমাকে দেখতে পাচ্ছ? জি স্যার। কিন্তু আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, সমস্যা তো এখানে। স্যার আমরা আসছি। আচ্ছা আচ্ছা, তো যেটা আমি এখন দেখাবো আমার দাঁত দেখাবো, সেজন্য বলছে আমাকে দেখতে পাচ্ছ কিনা। এই যে এই যে এই যে অল টাইমে দেখি। হ্যাঁ, এই যে এই তুমি এই যে আমি এটাতে কথা বলতেছি, আমার এটা দেখা যেটা, এই যে তুমি যেটা দিয়ে আহ, মাংস ধরো, এটাকে বলা হচ্ছে ফোর্থ কাজ। কর্তন স্যার। এটা হ্যাঁ, একটু যে একটু একটু চোখা আর কি, ঠিক আছে? কর্তন কর্তন। হ্যাঁ, কর্তন, রাইট। জি স্যার, ক্যানাইন, কর্তন দাঁত। ক্যানাইন বলে এটাকে। তো এটাই বলছে যে মানুষের বা ম্যামালের ক্ষেত্রে এটা প্রথম দিকে ছিল না, কিন্তু ধীরে ধীরে বিবর্তনের ফলে এই দাঁতটা তৈরি হয়। তৈরি হওয়ার ফলে সে তখন মাংস ধরতে পারে, বা এই ধরনের যে খাবারগুলো আছে ছিঁড়তে হয় আগে বা খুব শক্ত করে ধরতে হয়, তখন সে খাবারগুলো খেতে পারে। মূল কথা হচ্ছে এই যে দাঁতটা ছিল না, পরে ম্যামালে আসলো, তো আসার পরে কি সুবিধাটা হইলো, সে তার ফুড স্টাফ, সে যে খাবার খায় খাবারের রেঞ্জটা বেড়ে গেল। এই যে একটা ইনোভেশন, দাঁত আসার ফলে তার খাবার খাওয়ার রেঞ্জটা বেড়ে গেল, এটা কিন্তু একটা ইনোভেশন, তাই না? ইনোভেশন, এবং এটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। বুঝতে কথা? জি স্যার। কে কে বুঝো নাই? স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারে নাই, মানে স্যার নেটওয়ার্ক সমস্যা ছিল। হ্যাঁ, আমি বলতেছিলাম যে অ্যাডাপটিভ রেডিয়েশনের কারণ কি, কেন হয়। প্রথমটা হচ্ছে ইনোভেশন। ইনোভেশনের ক্ষেত্রে আমি কি এক্সাম্পল দিচ্ছি, যেমন ম্যামালের ক্ষেত্রে আমি দাঁতের কথা বলছি, ক্যানাইন টিথটা। তো কিছু কিছু ম্যামাল এটা ছিল না আগে, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে ম্যামাল গুলোতে এই ক্যানাইন টিথটা থাকে। তো ক্যানাইন টিথ
থাকার সুবিধা কি? সে এই মাংসল খাবার বা এই ধরনের খাবার, যে সকল খাবার খেতে শক্ত করে ধরতে হয় বা ছিঁড়তে হয় প্রথমত, তো সেই খাবারগুলো সে খেতে পারে। তাহলে তার এই দাঁত হওয়ার কারণে সে একটা ওয়াইড ফুড রেঞ্জ পেলো খাবার খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, তাই তো? তা আমার অ্যাডাপটিভ রেডিয়েশন তো হয়েছে অবশ্যই, বুঝছি তো? নতুন দাঁত আসলো, দাঁত আসার ফলে আমি নতুন খাবার খাচ্ছি বেঁচে থাকার জন্য, জি সার্ভাইভালের জন্য। এটা একটা ইনোভেশন। দাঁত যে আসলো এটা ইনোভেশন, এবং এই ইনোভেশন হলো অ্যাডাপটিভ রেডিয়েশনের কারণে। এই যে আমি দেখেন দাঁতের আমি এই যে ক্যানাইন, এই দাঁতটার কথা বলতেছিলাম, দেখছো? এই দাঁতের কাজ কি মূলত? না শক্ত খাবার ও মাংসল খাবার আগে এটাকে ছিঁড়তে সহায়তা করে, তাই না? তো এটা আমি বলছি যে এই দাঁতটা আগে ম্যামালের ছিল না, এটা বিবর্তনের ফলে আসছে, যার কারণে আমরা এখন মাংসল খাবার গ্রহণ করতে পারি খুব সহজে। শুধু মাংসল খাবার না, ওয়াইড রেঞ্জ অফ ফিড স্টাফ খুব সহজে গ্রহণ করা যায়। আচ্ছা, আরেকটা হতে পারে অপরচুনিটি। একটা বললাম ইনোভেশন, আরেকটা হচ্ছে অপরচুনিটি। এখানে কি? Adaptive radiations often occur as a result of an organism arising in an environment with unoccupied niche, such as newly formed lake or isolated island chain. বুঝতে পারছো? না স্যার। আমি সর্বপ্রথম যে কথাগুলো বলতেছিলাম, the adaptive radiations often occur as a result of an organism arising in an environment with unoccupied niches. That means মানে অর্গানিজম গুলো নতুন যে অ্যাডাপটিভ রেডিয়েশনের ফলে যে অর্গানিজম গুলো দেখা যায়, কোথায় দেখা যায়? যেখানে নিক মানে তো পরিবেশ, এনভায়রনমেন্ট বা বাসস্থান যাই বলো, যেখানে অ্যাভেলেবল স্পিসিস নাই। মানে আমার পুকুরটার কথা বলতেছি, যেখানে কোনো স্পিসিস নাই, পুরো ফাঁকা পুকুর পড়ে আছে, কোনো মাছ চাষ হয় না, কিছু হয় না। নতুন পুকুর বা পুরাতন পুকুর হতে পারে, কোনো কোনো কিছু চাষ হচ্ছে না, কোনো স্পিসিস নাই ওখানে। তো নাই হওয়ার কারণে যেহেতু একটা সুযোগ আছে এখান থেকে বেনিফিট নেওয়ার, তো যার কারণে নতুন কোনো স্পিসিস এখানে আসে অ্যাডাপ্টেশনের মাধ্যমে। এটা এটা এখানে বলছে। আচ্ছা, the colonizing population may diversify rapidly to take advantage of all possible niche. ওইখানে যে স্পিসিস গুলো আসলো তাদের মধ্যেও কিছু চেঞ্জ হয়, সবই চেঞ্জ হবে শুধুমাত্র নতুন পরিবেশে যে সুবিধাগুলো আছে, যে অ্যাভেলেবল খাবারগুলো আছে সেগুলোকে গ্রহণ করার জন্য। এখানে এক্সাম্পল দিছে, ইন লেক ভিক্টোরিয়া, an isolated lake which formed recently in the African Rift Valley, over 300 species of cichlid fish adaptively radiated from one parent species in just 15,000 years. আমি আগে বলছি এটা খুবই লেন্দি প্রসেস। একটা স্পিসিস থেকে 300টা স্পিসিস হয়েছে 15,000 বছরে, এই অ্যাডাপটিভ রেডিয়েশনের মাধ্যমে। আচ্ছা, থ্যাংক ইউ। কোনো অসুবিধা আছে কিনা বলো? স্যার অপরচুনিটিটা স্যার একটু বুঝতে পারলাম না স্যার। অপরচুনিটিটা? জি স্যার। অপরচুনিটি বাংলা কি? সুবিধা, তাই তো? জি স্যার। তো সুবিধা মানে অ্যাডাপটিভ রেডিয়েশনের ডেফিনেশনের মধ্যে এটা চলে আসছে। আমি ডেফিনেশনে কি বলছিলাম, যে নতুন নতুন লেক বা নতুন পরিবেশ, নতুন পরিবেশে কোনো স্পিসিস যে ওই নতুন পরিবেশ থেকে তার খাবার বা বেঁচে থাকার জন্য যা দরকার সেই সুযোগ সুবিধা নেওয়ার জন্যে তার বডিতে কিছু পরিবর্তন ঘটায়, নিজেরাই ফিজিওলজিক্যাল মরফোলজিক্যাল চেঞ্জ হয়। এই যে তার মরফোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে, কেন হচ্ছে? নতুন পরিবেশ থেকে সুবিধা নেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য সুবিধা নিচ্ছে।
এটা এখানে বলছে। আগেরটা বলছিলাম ইনোভেশন, যে দাঁত তৈরি হইলো, আরেকটা বলতেছি সুবিধা। সবই আছে আমার আগের মতোই, শুধু একটু ফিজিওলজিক্যাল মরফোলজিক্যাল চেঞ্জ হয় নতুন পরিবেশ থেকে সুবিধা নেওয়ার জন্য। এটা একটা কারণ। যেমন এক্সাম্পল এসে বলছি, লেক ভিক্টোরিয়াতে সিঙ্গেল প্যারেন্ট থেকে, এই যে ওয়ান প্যারেন্ট স্পিসিস, মাউসটা দেখো, ওয়ান প্যারেন্ট স্পিসিস থেকে, একটা বাবা মা থেকে 300টা স্পিসিস 15,000 বছরে একই জায়গায় পরিবর্তন হয়েছে, শুধুমাত্র লেক ভিক্টোরিয়াতে। এই এই যে একই প্যারেন্ট থেকে একই স্পিসিস আসছে, কিন্তু তারা 300 ধরনের হয়ে গেছে, কারণ এই লেক ভিক্টোরিয়া থেকে সুবিধা নেওয়ার জন্য। কেন সুবিধা নেবে? তাদের বেঁচে থাকার জন্য। এটাই মেন কথা। আচ্ছা, জি স্যার। জি স্যার। জি স্যার। অনেকেই নাই, আমি দেখছি একবার আসে নাই, একবার তার ভিডিও অন করে নাই। স্যার আসি। তো তোমাদের কি ভিডিও অন করলে অসুবিধা হয়? তোমার ক্লাস করতেছো, দেখতে ভালো লাগতেছে, নিতে ভালো লাগে। তো আমার মনে হয় যে অ্যাডাপ্টেশন মোটামুটি বুঝছো আর কি, মানে যা বলছি তা ততটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝলে চলবে। জি স্যার। হ্যাঁ, তো কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, না হলে নেক্সট লেকচার শুরু করি। কত বাজে? একটা বাজে প্রায়। ও, একটা দিকে বেজে গেছে, 54। তাহলে তার পড়ানো যাবে না নাকি? জি স্যার, আবার ক্লাস আছে দুপুরের পরে। ও, স্যার অ্যাসাইনমেন্টটা কত পেজের মধ্যে করতে হবে? কেউ যদি বলে আমি এক পেজ অ্যাসাইনমেন্ট করছি, আবার এক পেজের মধ্যে মোটামুটি সবই সে দিছে, আমার ভালো লাগছে, তাহলে এক পেজে না। আর কেউ যদি বলে আমি 20 পেজ দিব, তাও হইতে পারে। নো বাইন্ডিংস। স্যার একটু ধারণা দিলে ভালো হইতো। যেহেতু টপিকস মানে ফিক্সড একটা বিষয়, তো 4-5 পাতার হলেই তো হয়, বা এর চেয়ে কম হতে পারে, বেশি হতে পারে। স্যার হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা স্যার স্যার পুরনো, কিন্তু স্যার সেটা হলো কি স্যার, স্যার আমরা যে সিস্টেমেটিক্স পড়ছি স্যার, আসলে হ্যাঁ, হুম, স্যার এটা স্যার আসলে মূল উদ্দেশ্য, মানে স্যার মাথার মধ্যে স্যার খটকা লেগে যাচ্ছে আসলে, সে আসলে কি কি নিয়ে আলোচনা করে, বা আমাদের বেসিক যে উদ্দেশ্যটা। সিস্টেমেটিক্স আসলে মূলত ওই যে প্র্যাকটিক্যাল নাই তো, সিস্টেমেটিক্স এই প্র্যাকটিক্যালটা খুবই জরুরি। আমরা যে ফিন লেন্থ পড়তেছি, বডি লেন্থ, তারপরে বডি প্রপোর্শনে মানে রেশিও অনুযায়ী ফিন লেন্থ কতটুকু হবে, এই যে বডি লেন্থের যে বডির সাথে যে মাপ যোগের বিষয়টা সিস্টেমেটিক্স এর প্র্যাকটিক্যালি মোটামুটি এগুলো দেখানো হয়। আর মোটামুটি সিস্টেমেটিক্স বলতে এখানে ক্লাসিফিকেশনের বিষয়টাই মূলত আসে আর কি, ক্লাসিফিকেশন বিষয়টা এখানে বেশি, সিস্টেম অফ ক্লাসিফিকেশন। জি স্যার। স্যার ভূগোল স্যার যখন পড়েছেন ওখানে ওই বিভিন্ন মতবাদ ছিল বিবর্তনের, বা হ্যাঁ, হ্যাঁ, ওইটাই মানে মূল বিষয়টা হচ্ছে তোমার সিস্টেমেটিক্স অনেকটা ক্লাসিফিকেশন কোর্সে বলতে পারো আর কি, যে আমি নামকরণ কিভাবে করি, নামকরণ কিভাবে হয়েছে, এখানে কার কার মতবাদ আছে, বা কার কি অবদান আছে, এই বিষয়গুলো আর কি, নামকরণ বিষয়টা। জি স্যার এভলিউশন কি বলা যায়? ইভলিউশনেও কিন্তু এক প্রকার নামকরণের মধ্যে আসে, মানে নামকরণের সাথে সম্পর্কিত যা যা থাকে আর কি, ইভলিউশন, অ্যাডাপটিভ রেডিয়েশন, অ্যাডাপ্টেশন, সবই কিন্তু বলছি আমি। অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন, ইভলিউশন, বা আমি যে নামকরণ করতেছি সেটা কিভাবে করতেছি, টাইপ বলছি, টাইপ, হলো টাইপ, নিউ টাইপ, মানে আমি যদি এক সেন্টেন্সে বলি তাহলে সিস্টেমেটিক
দ্যাট মিনস সিস্টেম অফ ক্লাসিফিকেশন, সহজ কথা যদি আমি বলি এক সেন্টেন্সে। এখন এর সাথে যা যা জড়িত তুমি সবই পড়বা, এই আর কি। স্যার আবার একটু বলেন নেটের জন্য। কঠিন মানে মূল মূল ব্যাপারটা হচ্ছে যে সিস্টেমেটিক্স মানে হচ্ছে সিস্টেম অফ ক্লাসিফিকেশন। আমি ক্লাসিফিকেশন কোর্সটাই আমি এখানে নাম দিচ্ছি সিস্টেমেটিক্স, ঠিক আছে। ক্লাসিফিকেশন বলতে গেলে একটু অন্যরকম দেখা যায়। আর ফিশের ক্ষেত্রে ফিশ লেন্থ, বডি লেন্থ, ফিন লেন্থ, বডি অ্যাসপেক্ট রেশিও, এই বিষয়গুলো নিয়ে মানে ফিশ নিয়ে যেহেতু আছি এই জন্য ফিশের সিস্টেমেটিক্স বা সিস্টেমেটিক্স বললে আসলে মূল বিষয়টা নামকরণে বোঝায়, সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ঠিক আছে। স্যার তাহলে আর কি ওই যে ক্লাসিফিকেশন সম্পর্কে মেনলি লিখবো? স্যার এটার ইম্পর্টেন্স ফিশের উপর কিভাবে, মানে ফিশারি যে, হ্যাঁ সেটা তো আমি তোমাকে একটা পেপার দিচ্ছি এবং এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট। মানে স্যার এগুলা স্যার বুঝতেছি না। পেপারটা পড়তে হবে, তুমি ওই যে পেপারটা আমি দিছি তোমাকে না, জি সার্চ স্যার। করার তোমাকে একটা জিনিস বলি যে মানে তোমাকে সার্চ করাটা শিখতে হবে, মানে কিভাবে সার্চ করা যায়। আমি কি বুঝাতে পারছি? যেমন আমি এক্সাম্পল দেই, আমি যে পেপারটা তোমাকে দিচ্ছি তুমি এখান থেকে চাইলে অনেক কিছু পেতে পারো। কিভাবে? প্রথমত যে ব্যাপারটা আমি দিছি সে ব্যাপারটা তুমি পড়বা, ওইখানে কিছু কিছু সেন্টেন্স আছে তুমি বুঝবা না, ওই সেন্টেন্স বোঝার জন্য তুমি আবার গুগলে সার্চ করবা, এটা একটা অপশন। আরেকটা হইতে পারে যে পেপারের নিচে দেখবা অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে, তুমি রেফারেন্সটা পুরোটা কপি করে গুগল নিয়ে সার্চ করো, দেখবা যে ওই ওই রিলেটেড অনেকগুলো পেপারের লিঙ্ক চলে আসছে। তখন তুমি ওই ওই পেপারগুলোতে আবার গেলা, একটা পেপার রেফারেন্স থেকে নিয়ে সার্চ করলা চলে আসলো, আরেকটা রেফারেন্স নিলা গুগলে নিয়ে পেস্ট করে সার্চ করলা আবার চলে আসলো। আর তুমি যদি বলো গুগলে লিখে দাও হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সিস্টেমেটিক্স টু ফিশারিজ, আমি যা দিচ্ছি তুমি তাই লিখে সার্চ করো, গুগল তো তোমার মামা বাড়ি আবদার না যে তোমার মনের কথা শুনে সুন্দর রেডি করে দেবে, তুমি কপি করে পেস্ট করে প্রিন্ট করবা, নাথিং লাইক দ্যাট। তোমাকে সার্চ করাটা জানতে হবে। গুগলে মোটামুটি সবই আছে, তোমাকে কিভাবে আনতে হবে সেটা তোমার জানতে হবে, এবং কিভাবে আনতে হবে সেটা তোমাকে বলে দিলাম। এবং এটা কঠিন হবে এই জন্য আমি তোমাকে পেপার সাপ্লাই করছি, ওই পেপারের যে রেফারেন্স গুলো আছে ওইগুলো লিখে তুমি সার্চ করবা, দেখবো অনেক কিছু চলে আসছে। ওকে স্যার। ওকে, আর প্রেজেন্টেশন কিভাবে দিবা সেটা হাউ টু প্রেজেন্ট ইন মোবাইল ফোন, এটা লিখেও তুমি ইউটিউবে সার্চ করতে পারো, অসংখ্য ভিডিও পাবা, 5 মিনিট 10 মিনিটের ভিডিও, সেটা তুমি শিখবা। বা আমি একজনের নাম বলছি তাকে শিখতে পারো। আমি যে অ্যাডাপ্টেশন পড়াইলাম এগুলো পড়াইলাম, তোমার এই 5 বছর পরে কিছুই মনে থাকবে না, আমারও কিছু মনে নাই, কিন্তু আমার বেসিকটা জানা আছে যে অ্যাডাপ্টেশন আমি কিছু একটা পড়ছি, অ্যাডাপ্টেশন মানে কি এটা আমার জানা আছে। এখন আমার যদি কিছু প্রয়োজন হয় আমি মানে সার্চ করতে পারবো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেমন তুমি এখন অনলাইনে প্রেজেন্ট করবা, তুমি যদি এটা না শিখো, তোমাকে যদি না শিখাই আমরা, তাহলে তুমি যখন জব করবা তোমার এখন তখন ওইরকম সিচুয়েশন আসতে পারে, তখন তুমি কিভাবে না শিখে গেলে, তো তোমার শিখতে হবে, মূল কথা হচ্ছে এটা। তারপর যদি কারণ স্পেসিফিক পরামর্শ বা জানার কিছু থাকে তাহলে বলতে পারো, গ্রুপটাতে আমি সাহায্য করব। তো থ্যাংক ইউ ফর নাও, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।